আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে। আমি নাসিম তালুকদার। তো আজকে কিন্তু আমরা এসএসসি সাধারণ গণিত অধ্যায় 13 সসীম ধারা থেকে বোর্ড প্রশ্ন সমাধান করব। কুমিল্লা বোর্ড 2025 সালে আসা খুবই চমৎকার একটি কোয়েশ্চেন আজ আমরা সমাধান করব। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের সমাধান। দেখতেই পাচ্ছ ক দাগের যে ম্যাথটি রয়েছে বলেছে কি 4 টু দি পাওয়ার 2p - 1 = 128 হলে p এর মান নির্ণয় করো। প্রকৃত অর্থে না এটা আসলে সসীম ধারার কোনো কোয়েশ্চেন নয়, এটা হচ্ছে সূচক ও লগারিদম থেকে এসেছে। তো একেবারে বেসিক একটা কোয়েশ্চেন, একেবারে বেসিক কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা তোমরা জানো পারো আশা করছি, তবুও তোমরা যেটা করবা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখার চেষ্টা করো। তাহলে কি হবে জানো তো? তাহলে ওই যে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন, বিভিন্ন সৃজনশীলের ক কিন্তু ওই অধ্যায় থেকে না এসে অন্য অধ্যায় থেকে আসতে পারে। এজন্য তোমাদের বেসিক জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা যদি এই প্রশ্নটা সমাধান করি, যে ক, ঠিক আছে, সমাধান খেয়াল করো। ওখানে বলছে কি যে 4 টু দি পাওয়ার 2p - 1 = কত বলো? 128 যদি হয়ে থাকে, তোমরা এটা বুঝতেই পারছো। তোমরা যেটা করবা, যদি দুই পাশ থেকে বেস বা ভিত্তি একই করে আমরা অপসারণ করব। কিরকম হতে পারে বিষয়টা দেখো। আমি যেটা করব, এই 4 কে 2 এর পাওয়ার আকারে লিখবো এবং 128 কেও 2 এর পাওয়ার আকারে লিখবো। তাহলে কি হবে জানো তো? বাম পক্ষেও বেস বা ভিত্তি বা 2 আকারে আমি লিখছি, ডান পাশেও বেস বা ভিত্তি বা 2 আকারে আমি লিখছি। উভয় পক্ষ থেকে বেস ফেলে দেওয়া যায়। বুঝছো তো বিষয়টা? তাহলে দেখো কি হতে পারে বিষয়টা, যে 4 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 আর ব্র্যাকেট রাখলাম 4 কে, আর এই 2p - 1 কে আমি রেখে দিলাম। আর 128 কে লেখা যায় যে তোমার 2 টু দি পাওয়ার 7। তোমরা আশা করি জানো। আসলে তোমরা কি করবে জানো তো? মানে 2 এর পাওয়ার গুলো কত দিলে কত হয় এটা তোমরা একটু জানার চেষ্টা করো বা মনে রাখবা। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দিলে কত হয় জানো? 2, 2 দিলে 4, 2 টু দি পাওয়ার 3 দিলে 8, 2 টু দি পাওয়ার 4 দিলে 16, 2 টু দি পাওয়ার 5 দিলে 32, 2 টু দি পাওয়ার 6 দিলে 64, 2 টু দি পাওয়ার 7 দিলে 128, 2 টু দি পাওয়ার 8 দিলে 256, 2 টু দি পাওয়ার 9 দিলে 512, আর 2 টু দি পাওয়ার 10 দিলে 1024। এই কয়টা জানলে আসলে হয় 2 এর। একইভাবে 3 এর গুলো তোমরা জেনে রাখবা, 4, 5 এই পর্যন্ত জানলে হচ্ছে, 5 পর্যন্ত জানলেই হচ্ছে, ঠিক আছে। বাট 2 এর 10টা পর্যন্ত জেনে রাখার দরকার আছে তোমাদের, যেহেতু তোমরা 10 এ পড়ছো, বিভিন্ন জায়গায় তোমাদের লাগবে। কেমন? তাহলে দেখো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে কি, এই যে 2 পাওয়ার আর এই যে 2p - 1 আছে, তুমি কি বুঝতেছো যে 2 ও পাওয়ার আর 2p - 1 তো পাওয়ার, তাই না? তো এই অবস্থায় পাওয়ারের পর সবসময় গুণ হয়। কি হয় বলো তো? গুণ হয়। তাহলে কি হবে আমাকে বলো, যে 2 থাকলো, পাওয়ার 2 আমি রেখে দিলাম, আর এই 2 কে আমি 2p - 1 দিয়ে গুণ করবো। তাহলে কি আমি লিখবো 2 মাল্টিপল 2p - 1 = 2 টু দি পাওয়ার 7। আশা করি বোঝা গেল আমার কথা। এবার একই ভাবে আমি 2 কে রাখবো, এই 2 দিয়ে আবার 2p - 1 কে গুণ করবো। কত বলো? 2 দিয়ে 2p কে গুণ করলে হবে 4p, মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2 = কত? 2 টু দি পাওয়ার 7। তাহলে এবার কি হবে? উভয় পক্ষে দেখো বেস বেস একই। যদি বেস বেস একই হয়, একটা ফর্মুলা রয়েছে আমাদের সূচক ও লগারিদমে, বেস বেস পড়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি? 4p - 2 = 7। এবার যে 4p = 7 + 2, 4p = 9। তাহলে p = 9/4। এখানে আর ক্যালকুলেশন করা যায় না, হ্যাঁ, এতটুকুই রাখা যায়। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, পি এর মান। হ্যাঁ, তো আশা করি পি এর ভ্যালুটা বের করা তোমরা বুঝছো। এবার আমরা চলে যাব আমাদের সসীম ধারার যেই ম্যাথ দুইটি এসেছে সেই দুইটি আমরা সমাধান করব। দেখো আমরা সমাধান করব খ। খতে কি বলছে বলো, যে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -187 হলে n এর মান নির্ণয় করো। তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু একেবারে বইয়ের একটা ম্যাথ, মানে বইতে কিন্তু এরকম একটা ম্যাথ আছে যে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল -144, এরকম কিন্তু ম্যাথ তোমার বইতে আছে। একই সাথে আরো একটা ম্যাথ তার পরবর্তীতে আছে, মেবি এটা 14 নম্বর, এটা হচ্ছে 13 নম্বর ম্যাথ থেকে করা হয়েছে তোমাদের অনুশীলনী। আর 14 নম্বর একটা ম্যাথ আছে যে প্রথম n সংখ্যক পদের যোগফল 2550 হলে n এর মান নির্ণয় করো। দুইটা একই ক্যাটাগরি ম্যাথ। বাট এই ম্যাথটা কি করেছে, এই ম্যাথটা জাস্ট শুধু তোমার ধারাটা চেঞ্জ করে দিছে আর মানগুলো চেঞ্জ করে দিছে। এখন দেখো যদি তুমি একটু খেয়াল করো, যে তোমার বইতে বা অনুশীলনীতে যে ম্যাথটা ছিল ওই ম্যাথটাতে প্রশ্নকর্তা বা যে প্রশ্ন তৈরি করেছেন উনি কিন্তু ধারাটি উল্লেখ করে দিয়েছিলেন যে এই ধারাটির n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। বাট এখানে দেখো ধারাটি উল্লেখ নেই, আছে মানে তুমি যদি তোমার উদ্দীপক খেয়াল করো, উদ্দীপকে দেখবা কি যে সমান্তর ধারার n তম পদ দেওয়া আছে, কিন্তু ধারাটি কিন্তু উল্লেখ নেই। প্রশ্নটি যদি তুমি বইয়ের সাথে মিলাও, বইতে দেখবা যে অনুশীলনীতে আছে কি এটা ধারা দেওয়া আছে, বাট এখানে n তম পদ দেওয়া আছে। ধারাটি থাকলে খুব ভালো হতো না তোমার জন্য? তো আমরা কি করবো জানো তো? আমরা ধারাটি বের করে নিব, তাহলে আমাদের জন্য ভালো হবে। দেখো আমি যদি লেখি যে বুঝতে তো পারছি যে একটি সমান্তর গুণোত্তর ধারার n তম পদ যথাক্রমে এইটা এবং এইটা, তাহলে যে সমান্তর কথাটি আগে বলছে তাহলে এটা হবে সমান্তর ধারার অংশ, তাই তো? সমান্তর ধারার n তম পদ। তাহলে তুমি লেখো যে সমাধান দিয়ে লেখো যে সমান্তর ধারার n তম পদ
তুমি লেখো যে সমান্তর ধারার n তম পদ কত বলো তো? ওরা কিন্তু দিয়ে দিয়েছে যে 25 - 4n। একটু বুঝো। এবার তাহলে আমি কি বলতে পারি যে প্রথম পদ মানে n এর ভ্যালু কত বলো তো ভাইয়া? 1। তার মানে কি আমি লিখবো যে 25 - 4 গুণ 1। এখানে তুমি সাইড নোট দিতে পারো যে যখন n ইকুয়াল 1, মানে n ইকুয়াল 1 মানে তো প্রথম পদ, এজন্য আমি দিলাম যে প্রথম পদ ইজ ইকুয়াল টু 25 - 4 গুণ 1, তাহলে যখন n ইকুয়াল 1। তাহলে দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো 25 - 4, তাহলে এখানে হবে 21। এবারে দেখো যদি তুমি দ্বিতীয় পদ বের করো, মানে তিনটি পদ বের করলে তো আমাদের একটা ধারা আমরা বলতে পারি যে এত যোগ এত যোগ এত ডট ডট ডট, এটা একটা ধারা। তাহলে আমরা তৃতীয় পদ পর্যন্ত বের করবো। তো দেখো দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু কত হবে বলো? 25 - 4 গুণ 2 যখন n ইকুয়াল 2। তাহলে এখানে কত আসবে? 25 - 8, তার মানে এখান থেকে আসবে 17। কত আসবে? 17। এবারে দেখো তৃতীয় পদ, এবারে কত? তৃতীয় পদ ইজ ইকুয়াল টু কত? 25 - 4 গুণ 3, তাহলে এখানে লিখবা যখন n ইজ ইকুয়াল 3। ফাইনালি এখান থেকে তুমি কত পাবা? 25 - 3 × 4 = 12, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15, 2 বাদ দিলে 13। তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় পদ যদি তোমার কাছে রেডি থাকে তাহলে সমান্তর ধারাটি কেমন হবে বলো তো? সমান্তর ধারাটি বলো তো কি হবে? প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ ডট 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 ডট। তাহলে প্রথম পদ কত? 21 যোগ দ্বিতীয় পদ কত? 17 যোগ তৃতীয় পদ কত? 13 যোগ ডট 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 ডট। এখন দেখো আমি এটা বইয়ের ম্যাথের সাথে একেবারে হুবহু কল্পনা করতে পারি। বইয়ের ম্যাথে একটা ধারা দেওয়া ছিল, আমাদের উদ্দীপকে দেওয়া, মানে আমাদের এই প্রশ্নে দেওয়া নাই, বাট আমরা ধারাটা বানাই নিলাম। এখন বইয়ের ম্যাথের সাথে কল্পনা করে হুবহু বইয়ের ম্যাথের মতোই আমরা প্রসিজারে করব। তাহলে ধারা যদি আমার কাছে রেডি হয়ে থাকে, আমি তাহলে অঙ্কটা শুরু করি। এখন দেখো তাহলে আমি এতটুকু মুছে দিচ্ছি, কেমন? তাহলে আমাকে বলো প্রথম পদ কত? a = 21, সাধারণ অন্তর b = 17 - 21। তাহলে 17 - 21 করলে কত আসবে তোমার? -4। -4 তো ওকে। এবারে দেখো আমাদের বলে দিচ্ছে কি যে সমান্তর ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল -187। তাহলে আমরা লিখব যে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগ ফল Sn ইজ ইকুয়াল টু কত বলো? n/2 2a প্লাস n - 1 ইন্টু d। এবার এখানে দেখো তুমি n এর যেই মানটা, এটাই কিন্তু আমাদের বের করতে হবে, এটাই কিন্তু আমাদের মূলত কোশ্চেন, তাই না? তাহলে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল যদি Sn হয় আর ফর্মুলা যদি এটা হয়, এখন তোমার কাছে দেখো a আছে আর d আছে, এই যে a বের করেছি আর d বের করেছি, এটাকে এখানে ইনপুট করবো, করার পরে ক্যালকুলেশন করে একটা সোজা সাপটা একটা মান আনার চেষ্টা করবো এখানে, ঠিক আছে? তো দেখো n/2 থাকলো 2a, তাই তো? তাহলে 2 গুণ a, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 21 যোগ n - 1 d এর ভ্যালু কত? -4। অবশ্যই ব্র্যাকেট রাখার চেষ্টা করবা যেহেতু মাইনাস। তাহলে এবারে দেখো যদি এখানে আমি বলি যে n/2 আছে, ওকে, 2 গুণ 21 42। এবারে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই -4 এর সাথে প্লাস n গুণ করবা, তাহলে কি হবে বলো? -4n হবে। -1 মাল্টিপল -4 করলে কি +4 হবে? তাহলে এবার দেখো n/2 থাকলো, আর এই 42 এর সাথে 4 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো বলো তো? তাহলে আমরা পাবো 46 - 4n। এখন দেখো এই দুইটাকে দেখতে, নিচে দেখতে খুবই অসুন্দর লাগছে, একে আমরা এলিমিনেট করে দিব। এখন এটাকে এলিমিনেট করা মানে হচ্ছে এই ব্র্যাকেট থেকে 2 বের করা, আর এই ব্র্যাকেট থেকে তো 2 বের করার নিয়ম হচ্ছে কমন নেওয়া, এবং 2 খুব ইজিলি কমন যায় এখান থেকে। তাহলে n/2 থাকলো, আর এই ব্র্যাকেট থেকে 2 কমন নাও, তাহলে 2 যদি তুমি কমন নাও তাহলে ফাইনালি এখান থেকে তুমি কত পাবা বলো তো? এখান থেকে তুমি পাবা 23 - 2n। এবার দেখো 2 2 আমি কেটে দিতে পারি, ফাইনালি এখান থেকে আমি পাবো n × 23 - 2n। এবারে এই n এর সাথে এটাকে আবার মাল্টিপল করো, কি হবে বলো? 23n - 2n² হবে। তাহলে ফাইনালি তুমি বলতে পারো Sn ইজ ইকুয়াল টু তুমি কি পেয়েছো বলো তো? Sn ইজ ইকুয়াল টু তুমি কি পেয়েছো? Sn ইজ ইকুয়াল টু তুমি পেয়েছো 23 - 4n²। বিষয়টা একটু বুঝো। এখন এই যে জিনিসটা তুমি বের করতে পেরেছো কিসের মাধ্যমে? একটা ধারা নির্ণয় করেছিলে তুমি, সেই ধারার প্রথম পদ তুমি বের করেছো এবং সাধারণত ডিও তুমি বের করেছো। বের করার পরে তুমি ধরে নিয়েছো যে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল Sn, বা এটাই তো ফর্মুলা। সেখানে n ব্যতীত তোমার কাছে সকল ভ্যালু ছিল, সেই ভ্যালুগুলো তুমি ইনপুট করার পরে Sn তুমি পেয়েছো। এটা এতটুকু যদি বোঝা যায়
এবার দেখো ওরা কিন্তু আমাদের বলে দিচ্ছে কতে যে কি সমানুধারী প্রথম n সংখ্যক পদের যোগফল কত বলতো -187। তার মানে কি 23 - 4n² = -187। আমার কথাটা একটু বুঝছো, যে তোরা বলেই দিচ্ছে সমানুধারী প্রথম n সংখ্যক পদের যোগফল কত -187। আর আমি তো সমানুধারী প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতেই ছিলাম Sn, আর Sn = আমি পেয়েছি ফাইনালি এইটা। তাহলে তো আমি বলতে পারবো অতএব আমি বলতে পারবো প্রশ্ন মতে আমি কি বলতে পারবো বলো তো? প্রশ্ন মতে আমি বলতে পারবো Sn = -187। পারবো তো? পারবো। এইবারে দেখো, এবার Sn এর যে ভ্যালুটা রয়েছে 23 - 4n², এটাকে এখানে ইনপুট করো। কি হবে বলো? 23 - 4n² = -187। এইবারে এই 4n² এর লেফট সাইডে ওর যে আইডেন্টিটি আছে কি মাইনাস, তো আমরা চেষ্টা করবো কি যে এটা আসলে আচ্ছা দাঁড়াও, এখানে কিন্তু একটু ভুল করেছি, যে 23n হবে, এটা হবে যে 23n - 4n, তাহলে এটা হবে 23n - 4n, 23n - 4n² = 187। এখন যেহেতু এটা আমরা মিডল টার্ম ব্রেকিং করবো, তাই না? মিডল টার্ম ব্রেকিং এর যেই জিনিসটা দেখতে আমরা অভ্যস্ত সেটা কি, যে x² - 2x + 5, অথবা আমরা দেখতে অভ্যস্ত কি বলো y² - 5y + 8। জাস্ট এটা আমি এটা মিডল টার্ম লিখেছি, কিন্তু আর কিছুই কিন্তু না। হ্যাঁ, তো দেখো যদি এই মিডল টার্ম ব্রেকিং গুলোতে তুমি একটু লক্ষ্য করো, দেখবা কি যে এখানে x এর পাওয়ার কত 2, এখানে x এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার 1। তার মানে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার বা চলকের সর্বোচ্চ পাওয়ার 2, আর এখানে y এর সর্বোচ্চ পাওয়ার অথবা চলকের সর্বোচ্চ পাওয়ার 2। তো এটাকে চলক ধরে আমরা মিডল টার্মটা করি, আর সর্বোচ্চ পাওয়ার 2 হওয়ার কারণে এটাকে বলা হয় তোমার এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই n কেও আমরা সেটা কল্পনা করে আমরা বলতে পারি যে এক চলক বিশিষ্ট, n চলক ব্যতীত এখানে আর কোনো চলক নেই, তাহলে আমরা বলতে পারি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে কি? দ্বি মানে 2, ঘাত মানে পাওয়ার, তার মানে এর ঘাত হচ্ছে 2, সর্বোচ্চ ঘাত 2, এজন্য আমরা বলছি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন তুমি যদি লক্ষ্য করো যে সর্বোচ্চ পাওয়ারের যে পদটি, এদের লেফট সাইডের চিহ্নটা প্লাস, খেয়াল করো তো, এদের লেফট সাইডের চিহ্নটা কি? এদের লেফট সাইডের চিহ্নটা কিন্তু প্লাস, খেয়াল করো। তার মানে তুমি বুঝতেই পারছো যে n² এর পাশে বাম পাশে বা এর চিহ্নটা হইতে হবে প্লাস। এখন একে প্লাস দুই ভাবে করা যায়, -1 দিয়ে গুণ করা যায়, তাহলে প্লাস হয়। অথবা আমরা একটা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে 4n² আছে মাইনাস এর পাশে, ও পাশে গেলে কি প্লাস না? তাহলে আমি সহজটা করছি, আমি কি করছি যে এই দুজনকে ও পাশে পাঠিয়ে দিই। তাহলে আমি বলতে পারবো যে এ পাশে 0 হয়ে যাবে, আর ও পাশে কি হবে বলো? -187 - 23n + 4n²। আশা করি বোঝা গেল। এবার আমি সুন্দরভাবে সাজিয়ে লিখবো এটাকে। কিভাবে সাজিয়ে লিখবো দেখো, আমি কি লিখতে পারবো যে 4n² - 23n -187 = 0। দেখো এতটুকু বোঝা যায় কিনা, এতটুকু যদি বোঝা যায়, এবার আমরা জাস্ট কিছুই করবো না, এবার আমরা মিডল টার্ম ব্রেকিং করব। দেখো এখানে একটু ভুল করেছি, সেটা হচ্ছে কি যে 23n - 2n², এটা হচ্ছে আমাদের ফাইনাল Sn। এখানে আমি ভুল লিখেছি, 4n না, এটা হবে 2n। হ্যাঁ, কথা একই, এত সময় যে কথাগুলো বলেছি কথাগুলো কোনো ভিন্ন না, সব কথাই এটার জন্য খাটবে। তো এটা জাস্ট 2 করে দিচ্ছি আমি, এই যে 2, এটাও 2 করে দিচ্ছি, আর এই যে 4টাকে আমি 2 করে দিচ্ছি। দেখো তাহলে এতটুকু যদি তুমি বুঝে থাকো, এবার আমরা কি করবো, এখানে মিডল টার্ম ব্রেকিং করবো। কেমন? তাহলে যদি তুমি একটু মিডল টার্ম ব্রেকিং এর দিকে লক্ষ্য করো, মিডল টার্ম ব্রেকিং এর কাজ কি, যে পার্শ্বীয় দুই পদকে গুণ করা। পার্শ্বীয় দুই পদকে তুমি গুণ করবা। দেখো এখানে পার্শ্বীয় 2n² আছে, আর এখানে আছে কত বলো তো? এখানে আছে 187, রাইট? -187। তো এটাকে বলছি আমরা কি n² এর সহগ, এর 2 কে বলছি n² এর সহগ, আর -187 কি ধ্রুবক পদ বা ধ্রুব পদ। তো তুমি যেটা করবা, n² এর সহগ এবং ধ্রুবক পদকে গুণ করবা। প্লাস মাইনাস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তুমি n² এর সহগ এবং ধ্রুবক পদকে তুমি গুণ করো, নরমালি গুণ করো। তাহলে কি হবে? 2 × 187 হবে। এখানে যদি গুণ করো কত হবে বলো? 7 × 14 4, হাতে হচ্ছে 1, 8 × 16 আর 1 17, 17 হাতে 1 2 1 3, 374, তাই তো? এবার তাহলে দেখো তোমার কাজ হচ্ছে কি, এই 374 কে ভেঙে চুরে একেবারে ছোট করে ফেলা, একেবারে ছোট করে ফেলা। জানো দুইটা নাম্বারে আমি কনভার্ট করতে পারি, যেই দুইটা নাম্বার থেকে ভেঙে চুরে আমি 23n লিখতে পারি। আমার কাজটা কি? মিডল টার্ম ব্রেকিং না, মানে কি মধ্যের পদকে ভাঙা। মিডল মানে মধ্যের, টার্ম মানে পদ, আর ব্রেকিং মানে কি ভাঙা, মধ্যের পদ ভাঙা। যারা তোমরা মিডল টার্ম ব্রেকিং না পারো, আমার পেজে যদি তুমি চলে যাও, পিন পোস্ট করা আছে একটা ভিডিও, দেখবা মিডল টার্ম ব্রেকিং এর নারী ভুড়ি নিয়ে কথা বলা আছে। ওই ভিডিওটা দেখে আসলে তোমার মিডল টার্ম ব্রেকিং খুব ইজিলি বুঝতে পারবে। দেখো তাহলে 374 তো এখানে আমি লিখছি, তাই না? এবার এটাকে আমরা ভেঙে ছোট করব। 2 দিয়ে ভাঙি, 1, 17 দিলে 8, আর 2 7। হ্যাঁ, তাহলে মানে 374 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো 187 আসবে। এবারে এই 187 কে অনেকেই না আসলে এই ভাঙাটা ভাঙতে পারবে না। হ্যাঁ, অনেকেই এখানে নাকানি চুবানি খাবে। 2 দিয়ে ভাঙা যায় না, এটাকে 3 দিয়ে ভাঙা যায় না, 4 দিয়ে ভাঙা যায় না, 5 দিয়ে ভাঙা যায় না, অনেক ঝামেলা হয়ে যাবে এখানে। তো তোমরা যেটা করবা, তোমাদের হাতে একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা যেটা করবা, এই টাইপের যদি কখনো কোনো মিডল টার্ম ব্রেকিং এর বা ভাঙাভাঙি সমস্যায় তুমি পড়ে যাও, তোমার কাজটা হবে কি, ওই নাম্বারটাকে তোমার নিকটবর্তী বা ছোট বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে করতে তুমি যাবা। তোমার ক্যালকুলেটর তো হাতে আছে, যত সময় একটা পয়েন্ট আসবে না, যত সময় একটা অ্যাকুরেট ভ্যালু আসবে, তত সময় তুমি ভাগ করো। লাইক কি হতে পারে, তবে 187 কে তুমি 4 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়েও ভাগ করা যায় না, 6 দিয়েও করা যায় না। এবার তুমি চেষ্টা করো যে 7 দিয়ে করা যায় কিনা দেখি। তোমার ক্যালকুলেটর হাতের কাছে আছে,
বিজোড় সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেখো, কারণ এই নাম্বারটা একটা বিজোড় নাম্বার হতে পারে, একটা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে হয়তো বা, আমি ধরে নিচ্ছি। 187 কে তুমি 9 দিয়ে ভাগ করে দেখবা যাবে না, 10 দিয়ে তো যাবেই না, 7 দিয়েও যাবে না। তুমি শেষমেশ দেখবা কি যে 11 দিয়ে ভাগ করা যায়, 187 কে 11 দিয়ে ভাগ করা যায়। যখন তুমি 11 দিয়ে ভাগ করবা, এখানে আসবে তোমার এখানে আসবে 17। 11 দিয়ে ভাগ করলে কত আসবে, যে তোমার 17 আসবে। তার মানে 187 কে যদি তুমি 11 দিয়ে ভাগ করে আসবে কত, 17। এবার দেখো এই 2 আর 17 কে আমি বানাবো, গুণ করে বানাবো কত বলো, 34 বানানো যাবে। আর এই যে 11 একা রয়েছে 11, তাহলে 34 - 11 করলে 23 পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায়। যদি বুঝে থাকো তাহলে আমি এখানে কমপ্লিট করে দেখো, 2n স্কয়ার মাইনাস 34n প্লাস 11n মাইনাস 187, আশা করি বোঝা গেল, ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। এবারে এখান থেকে দেখো, এখান থেকে আর এখান থেকে 2n কমন যায়, খেয়াল করো, যদি 2n কমন নেই তাহলে ফাইনালি কি পাবো, n মাইনাস 17, বুঝছো তো? যদি বুঝে থাকো, আর এখান থেকে প্লাস 11 কমন নিবা, তাহলে এখান থেকে কত আসবে বলো, এখান থেকে আসবে n মাইনাস 17 আসলো। ওকে, এবারে যদি তুমি n মাইনাস 17 কমন নাও, এখান থেকে তুমি পেয়ে যাবা 2n প্লাস 11। যদি পেয়ে যেয়ে থাকো তাহলে তুমি লিখবা হয় n মাইনাস 17 ইজ ইকুয়াল টু 0 একবার লিখবা, আর n ইজ ইকুয়াল টু এখান থেকে পাবা তুমি 17। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখানে আনসার হবে না কেন বলো তো, 2n প্লাস 11 ইজ ইকুয়াল টু 0 যদি তুমি ধরো, তাহলে 2n ইজ ইকুয়াল টু হবে মাইনাস 11, আর n ইজ ইকুয়াল টু হবে মাইনাস 11/2। n এর ভ্যালু তো মাইনাস হতে পারে না, পারে কি? তার মানে n এর ভ্যালু প্লাস হচ্ছে কোনটা, 17। তার মানে আমাদের ফাইনাল আনসার হচ্ছে 17। তো আশা করি বুঝতে পারছো আমার কথা। তো এটাই ছিল হচ্ছে আমাদের খ দাগের সমাধান। তো চলো আমরা এবার গ দাগটা করে নিই। খেয়াল করো, গ দাগটায় কি বলেছে বলো তো, গুণোত্তর ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি বের করো, তাই তো? তার মানে আমাদের কাছে গুণোত্তর ধারা যে এস এন এর ফর্মুলা আছে না একটা, কোনটা বলো তো, যে তোমার দুইটা ফর্মুলা কিন্তু, এ ব্র্যাকেট 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড 1 মাইনাস আর, যখন হচ্ছে তোমার 1 বড় আর ছোট। আরেকটা ফর্মুলা আছে, দেখো আমি যদি লিখে ফেলি যে এস এন এর দুইটা ফর্মুলা আমাদের কাছে, কি কি, এ ইনটু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড 1 মাইনাস আর। এই ক্ষেত্রে কি হবে বলো তো, 1 বড় আর ছোট। কিভাবে মনে রাখবো, দেখো 1 থেকে বিয়োগ করা হচ্ছে কিন্তু আর কে, আর কে বিয়োগ করা হচ্ছে কোথা থেকে বলতো, 1 থেকে বিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে তুমি মনে রাখবা বড়টা থেকে তো নরমালি আমরা বিয়োগ করতে পছন্দ করি, সেজন্য মনে রাখবো যখন 1 বড় আর ছোট। আবার এখানে আরেকটা ফর্মুলা আছে, কোনটা বলো, a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড r মাইনাস 1। দেখো এখন আমরা r থেকে বিয়োগ করছি না, তার মানে তুমি বুঝতেই পারতেছো যে আমরা বড়টা থেকে বিয়োগ করতে পছন্দ করি, তাহলে r বড় অন ছোট। এই দুইটা ফর্মুলা আমাদের কাছে আছে, তার মানে আমাদের দুইটা ফর্মুলা ইউজ করতে হবে, তাই না? এখন দুইটা ফর্মুলা যদি ইউজ করতে হয়, তোমার কোনটা ইউজ করবে তুমি কি জানো, জানো না? এটা জানান দিবে কে তোমাকে? ধারা, ধারা যদি তুমি বের করতে পারো তাহলে তুমি বলতে পারবা যে এই ধারা প্রথম পদ হচ্ছে a এত, আর সাধারণ অনুপাত আর হচ্ছে একের বড় না একের ছোট। এটা জানার পরই তো তুমি এখানে দুইটা যে কোনো একটা ইউজ করতে পারবা। তাহলে আগে তোমার আর জানতে হবে, তাই তো? তাহলে প্রশ্নে দেখো আমাদের কোথাও ধারা কিন্তু দেওয়া নেই। সেম ভাবে গদাগে যেভাবে ধারা বের করে নিয়েছি, এই গদাগের ক্ষেত্রে ধারাটা আমরা বের করে নেব একই উপায়ে। খেয়াল করো, সমাধান আমাদের মূলত বের করতে হবে কি বলতো, S7 বের করতে হবে, এটাই তো আমরা চাচ্ছি মূলত, তাই না? তাহলে দেখো দেওয়া আছে দিয়ে আমি লিখতে পারছি যে গুণোত্তর ধারার n তম পদ, গুণোত্তর ধারার n তম পদ ইজ ইকুয়াল টু কত আছে বলতো, ইজ ইকুয়াল টু আছে 2 টু দি পাওয়ার হাফ মাইনাস n। তাহলে আমাকে বলো অতএব প্রথম পদ ইজ ইকুয়াল টু কি হবে, 2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 হবে কিনা। n এর ভ্যালু কখন, যখন n ইজ ইকুয়াল 1। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 2 টু দি পাওয়ার মাইনাস, শুধু হাফ থেকে যখন 1 বাদ দিবা আসবে মাইনাস হাফ, বিষয়টা বুঝছো? তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস হাফ কে তুমি লিখতে পারো 1 ডিভাইড 2 টু দি পাওয়ার হাফ, লেখা যাবে, লেখা যাবে। তাহলে এবার দেখো তুমি লিখতে পারবা 1 ডিভাইড 2 টু দি পাওয়ার হাফ। তুমি জানো যে রুট x যদি থাকে এটাকে লেখা যায় x টু দি পাওয়ার হাফ, যদি রুট a থাকে এটাকে লেখা যায় a টু দি পাওয়ার হাফ। তার মানে যদি রুট 2 থাকে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার হাফ। তার মানে যেটা বোঝা গেল, রুটের ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখানে 2 টু দি পাওয়ার হাফ কে তুমি কি লিখতে পারবা, 1 ডিভাইড রুট 2 লিখতে পারবা। তার মানে দেখো তুমি প্রথম পদ পেয়েছো 1 ডিভাইড রুট 2, আমার কথা বুঝো? এবার দ্বিতীয় পদ বের করো। দ্বিতীয় পদ ইকুয়াল টু কত হবে বলো, 2 টু দি পাওয়ার 1 ডিভাইড 2 মাইনাস 2 যখন n ইজ ইকুয়াল টু, বিষয়টা বুঝো কিন্তু, হ্যাঁ? এবারে দেখো এখানে 2 রাখলাম, আর এখানে তুমি লসাগু করো। দেখো লসাগু করলে এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 1 মাইনাস 2 দুগুণী 4, তাই তো? 1 মাইনাস 2 দুগুণী 4। এবারে এখানে কত হবে বলো তো, 2 টু দি পাওয়ার উপরে হবে মাইনাস 3, নিচে হবে শুধু 2, তাই না? উপরে হবে মাইনাস 3, নিচে হবে শুধু 2। এবার আমি চাচ্ছি কি, আমি আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে তোমার এই যে 2 টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 3/2 কে আমি কি 1 ডিভাইড 2 টু দি পাওয়ার মাইনাস 3/2 লিখতে পারি বলো তো একটু আমাকে? সরি, 1 ডিভাইড শুধু 3/2 লিখতে পারি, পারি। এবারে দেখো আমি চাচ্ছি কি, আবার ওই যে 2 এর পর হাফ বানিয়ে রুট 2 লিখতে চাই, মানে ওই যে হাফের রুটের পাওয়ার যেহেতু হাফ সেইভাবে রাখতে চাচ্ছি। তাহলে আমি কি এভাবে লিখতে পারবো? দেখো তো, আমি 1 ডিভাইড 2 টু দি পাওয়ার হাফ রাখলাম, আর এটাকে 3 করলাম এভাবে। বিষয়টা একটু বুঝো, একটু খেয়াল করো, খুব ইজি কিন্তু, হ্যাঁ? এটা কি লেখা যাবে? আবার দেখো হাফের সাথে 3 গুণ করলে 3/2 হচ্ছে, তাহলে এই লাইন আবার হচ্ছে। এবারে দেখো আমি যদি 1 ডিভাইড 2 টু দি পাওয়ার হাফ কে এখন আমি ডাইরেক্ট লিখতে পারি রুট 2,
আর তার পাওয়ার তো 3 লেখাই যাবে, লেখা যাবে, লেখা যাবে। এখন তোমরা জানো যে রুটের পাওয়ার যদি 3 হয়, √2 এর পাওয়ার 3 মানে কি বলতো, 3টা √2 গুণ পরপর, তাই তো? 3টা √2 যদি গুণ হয়, এখানে ফাইনালি কত আসে জানো? 1/2 √2। এটা জানো কিনা তোমরা আমি জানি না। দেখো আমি তোমাদের একটু বেসিক সম্পর্কে আইডিয়া দিই। যদি তুমি √a⁻³ লেখো, এর মানে কি বলতো, √a গুণ √a গুণ √a লেখা যাবে। যদি লেখা যায়, দুইটা √a মিলে কি একটা শুধু এ, একটু বুঝো, আর শুধু একটা √a তো থেকে যাচ্ছে, তাহলে a√a লেখা যায় কখন? যখন √a⁻3। এবারে দেখো যদি √x⁻3 হয়, তাহলে কি লেখা যাবে বলতো? x√x লেখা যাবে, যাবে। তাহলে যদি √2⁻3 হয়, তাহলে কি লেখা যাবে বলো? √2⁻3 হলে কি 2√2 লেখা যাবে? আমি কিন্তু সেটাই লিখেছি। তোমরা এই অংশটুকু আবার মিলিয়ে ফেলো না আমাদের অঙ্কের সাথে, এটা কিন্তু অঙ্কের অংশ নয়, এটা কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য। হ্যাঁ, এটা কিন্তু বোঝানোর জন্য, এটাও বোঝানোর জন্য, পাশাপাশি এটাও বোঝানোর জন্য। আমরা অঙ্ক কিন্তু করছি এই পাশে, আর এটা তো আমাদের ফর্মুলা মাথায় আছে। তাহলে অঙ্ক করছি কিন্তু আমরা কোনগুলো বলতো? এই পাশটা। হ্যাঁ, তার মানে 1/2 √2 লেখা যাবে, যাবে। এবারে দেখো আমি যদি তৃতীয় পদ বের করি, তাহলে তো আমি ধারা অ্যানাউন্সমেন্ট দিতে পারবো, অর্থাৎ ধারাটি হচ্ছে এত। তাহলে তৃতীয় পদ আগে বের করে নেই আমরা। দেখো আমি কি লিখতে পারবো? 2⁻½ - 3 যখন যখন n = 3। বিষয়টা বুঝছো কিন্তু? হ্যাঁ, এবারে দেখো, এবারে তুমি এখানে কি লিখতে পারবা? 2⁻, এখানে যদি লসাগু করো 2, 1 - 6 বড় তো দেখা যাবে, 3 × 6। তাহলে ফাইনালি এখান থেকে তুমি লিখতে পারবা 2⁻⁻5/2 দেখা যাবে। সেম ভাবে তুমি এটাকে লিখতে পারো 1/2 শুধু 5/2 যদি লেখা যায় থাকে। আবার সেম ভাবে 2 এর পাওয়ার হাফ রাখতে চাচ্ছি আমি, √2 লিখবো, তাই তার মানে আমি লিখতে পারবো 1/2 তার পাওয়ার 5 লেখা যায়। এবারে দেখো আমি 1/2 কে আমি লিখতে পারি √2⁵। একটু খেয়াল করো, একটু খেয়াল করো কিন্তু, √2⁵, তাই তো? এবার একটু যদি তুমি খেয়াল করো, √2⁵ মানে কি? কয়টা √2 গুণ বলো তো? একটা √2 গুণ আরেকটা √2 গুণ আরেকটা √2 গুণ আরেকটা √2 গুণ আরেকটা √2। দুইটা √2 দিয়ে একটা শুধু 2, দুইটা √2 দিয়ে আরেকটা শুধু 2, তাহলে 2 গুণ 2, আর একটা √2 তো থেকে যাচ্ছে, তার মানে কি 2 গুণ 2 মানে কত? 4, 4 √2। তার √2⁵ মানে কি বলতো? 1/4 √2। বিষয়টা বুঝো কিন্তু, 1/4 √2। তাহলে অতএব তুমি কি বলতে পারো? অতএব ধারাটি, অতএব ধারাটি। আচ্ছা, এখানে না লিখে আমি উপরে লিখে দিচ্ছি, কেমন? এখানে লিখে দিই, তোমরা যদি লিখে থাকো তাহলে আমি মুছে দিচ্ছি, কেমন? মুছে দেই। ধারাটি, অতএব ধারাটি, ধারাটি কি বলো? 1/√2 প্লাস প্রথম পদ, এই যে এটা হচ্ছে আমাদের 1/√2 প্রথম পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, তার মানে কোনটা বলো? 1/2 প্লাস আমাদের তৃতীয় পদ কোনটা বলো তো? 1/4 1/4 তাহলে এতটুকু মুছে দেই, আমাদের কোনো কাজে লাগছে না। খেয়াল করো, এইবার গুণোত্তর ধারাটি যদি তোমার কাছে রেডি হয়ে থাকে, তুমি এখান থেকে প্রথম পদ এ কত বলতে পারো বলো? 1/2 পারো। আর মানে কি বলো? যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ। তাহলে যে কোনো পদ যদি 1/2 হয়, তার পূর্ববর্তী পদকে 1/2 ভাগ করলাম। এবার এখানে আমরা ক্যালকুলেশন করে দেখি আসলে কত আসে। 1/2 মাল্টিপ্লাই √2 যাবে উপরে আর 1 আসবে নিচে। এবার দেখো √2 কেটে দিলে ফাইনালি এখান থেকে আমি পাবো 1/2। 1/2 যদি পেয়ে থাকি, 1/2 মানে কত বলো? 0.5। বুঝো একটু, 0.5 কি একের থেকে বড় না ছোট? 0.5 একের থেকে বড় না ছোট? অবশ্যই 0.5 একের থেকে ছোট। তার মানে তুমি লিখতে পারো এই অবস্থায় r<1, মানে r এর থেকে 1 বড়, r এর থেকে 1 বড়। তার মানে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগাইতে হবে। অতএব S7 = কি হবে বলো? S7 = মানে Sn এর ফর্মুলা তুমি আগে লেখো। Sn মানে কি? a * 1 - r⁴n। যেহেতু আমাদের r এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে কম, এজন্য আমরা 1 থেকে বিয়োগ করছি। বুঝছো তো বিষয়টা? 1 - r। এবারে দেখো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1/√2 রেখে দিলাম। এবারে 1 - r⁴n, খেয়াল করো, 1 - r⁴n। এখন আমার 1 দিলাম, আর r এর ভ্যালু কত বলতো? r এর ভ্যালু 1/2, r এর ভ্যালু কত? 1/2। তাহলে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করছি, আর এটাকে পাওয়ার দেই 7, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। আর 1 - r, 1 - r মানে কত? হাফ, তাই তো? এবার একটু খেয়াল করো, এবারে 1/√2 আমি রাখলাম। এখানে কি আমি লিখতে পারবো? খেয়াল করো, এখানে 1 মাইনাস, মানে উপরে ক্যালকুলেশন করছি, হ্যাঁ, 1/2 করলে 128 ডিভাইড, নিচে যদি 1 থেকে হাফ বাদ দাও আবার একটা হাফ আসবে, মানে 1 থেকে যদি তুমি হাফ বাদ দাও আবার একটা হাফ আসে। এবারে দেখো 1/√2 রাখলাম। এখানে যদি তুমি লসাগু করো কত হবে বলো তো? লসাগু করলে হবে হচ্ছে 127/128 ডিভাইড, আবার তো হাফ আছেই, এই যে হাফটা, এই হাফটা আছে না,
এই হাফটা আছে, তাহলে এখানে কিন্তু গুণ। হ্যাঁ, তাহলে ফাইনালি আনসারটা এখানে লিখছি আমি, কেমন? আনসারটা যদি এখানে লিখি একটু খেয়াল করো, আমি একের সাথে 127 কে গুণ করলে কি 127 পাবো? পাবো। আর √2 সাথে 128 কে গুণ করলে কি পাবো বলো? 128 √2 পাবো? পাবো। আর 1 ডিভাইড যে √2 আছে এটাকে আমি গুণ করে উল্টে দিব, বুঝো কিন্তু, গুণ করে উল্টে দিব। তাহলে গুণ রাখলাম, আর 2 যাবে উপরে, নিচে আসবে 1। আশা করি বোঝা গেল আমার কথা। এইবারে দেখো, এইবারে একটা 2 এর মধ্যে √2 আছে কয়টা বলো তো? একটা 2 এর মধ্যে √2 আছে কিন্তু দুইটা। যদি না বুঝে থাকো একটু খেয়াল করো, আমি লিখলাম √a গুণ √a ইকুয়াল টু কি, আমি একটা a লিখতে পারবো? একটু বুঝো কিন্তু। তাহলে আবার দেখো, আমি যদি √x গুণ √x ইকুয়াল টু শুধু একটা x লিখতে পারবো? পারবো। তাহলে একটা কথা কি বলা যাচ্ছে, একটা এর মধ্যে দুইটা √a গুণ আকারে আছে, বুঝো কিন্তু, একটা এর মধ্যে দুইটা √a গুণ আকারে আছে, একটা x এর মধ্যে দুইটা √x গুণ আকারে আছে। তার মানে যাবতীয় পৃথিবীর সকল সংখ্যা, যদি আমি 2 এর কথা বলি, তার মানে 2 এর মধ্যে দুইটা √2 গুপ্ত আকারে আছে, একটা 2 এর মধ্যে দুইটা √2 আছে, একটা 5 এর মধ্যে দুইটা √5 আছে, একটা 3 এর মধ্যে দুইটা √3 আছে। সেম ভাবে আমি বলছি যে একটা 2 এর মধ্যে কয়টা √2 আছে বলো তো? একটা 2 এর মধ্যে দুইটা √2 আছে। তাহলে নিচে একটা √2 আছে আর উপরে √2 কয়টা? দুইটা। তাহলে নিচের একটা √2 আর উপরে একটা √2 আমি কেটে দিলাম, ঠিক আছে? উপরে এই দেখো, আমি 2 কে কি দুইটা √2 লিখতে পারি না? পারি। তাহলে উপরে একটা √2, নিচের একটা √2 আমি কেটে দিলাম। তাহলে ফাইনালি 127 এর সাথে গুণ যাবে কত বলো? 127 হবে √2 সাথে গুণ, আর 128 তো একাই হয়ে গেল, তাই না? 128। দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন আমরা চাইলে শেষ করতে পারি, কিন্তু আমি আরো একটু ক্যালকুলেশন করতে যাচ্ছি। সেটা হচ্ছে কি জানো, যে আমি চাইলে এখানে আরো একটা কাজ করতে পারি, একটু খেয়াল করো। যদি তোমার ক্যালকুলেশন বুঝে থাকো, 127 √2 রাখলাম, 128 কে আমি লিখতে পারবো 64 গুণ 2, পারবো কিনা লিখতে বলো? 64 গুণ 2 করলে 128 হয়। এবারে আমাকে আরেকটা কথা বলো, এই টুর মধ্যে √2 কয়টা? দুইটা। আর উপরে √2 কয়টা? একটা। তাহলে আমি কি বলতে পারি, উপরে 127 কে আমি রাখলাম, আর নিচে দুইটা √2 থেকে একটা √2 কেটে দিলে আমি বলতে পারবো 64 √2 হচ্ছে আমার ফাইনাল আনসার। এরপর থেকে আর কাটাকাটি করা যায় না, এটাই সর্বশেষ বা সর্বনিম্ন কাটাকাটি, এবং এটাই আমাদের আনসার। অনেকে চাইলেন এটাও করতে পারতো। দেখো যে এখানে এখানে এমন ছিল যে 2/1 ছিল না, এখানে 2 দিয়ে 128 কে কাটতে পারতো অনেকে, তাহলে 64 √2 127/64 একবার এটা চলে আসতো, ঠিক আছে? বাট আমি তোমাদের শিখালাম কেন, যে তোমাদের বেসিকটা আসলে জানা দরকার। হ্যাঁ, তো এভাবে তোমরা করতে পারছো। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।